এবার যে খবরের দিকে নজর রাখবো, যেমনটা বলছিলাম, প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদীর বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি এই দাবি তুললেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। কোন রকম রাগঝাক না করেই তৃণমূল সাংসদ সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে মোদীর বিকল্প প্রথম নাম চাই মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন আগে থেকে আমরা জানি যে ইন্ডিয়া জোটের মুখ হিসেবে শরিক দলগুলি চাইছে বাংলার মুখ্যমন্ত্রীকে। সবশেষে আরজেডি নেতা লালু প্রসাদ তিনিও কিন্তু মমতাকে মুখ হিসেবে দেখতে চেয়েছিলেন। আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন প্রথমে দেখাবো। ये कांग्रेस भी नहीं चाहता, बीजेपी भी नहीं चाहता, हम लोग क्या करेंगे। ममता बनर्जी हम लोगों को बता दिया हाउस चलना चाहिए और बंगाल का बहुत समस्या है। दिल्ली सरकार बंगाल को रुपया नहीं देता, वो आवास योजना की रुपया नहीं देता, वो मनरेगा की रुपया नहीं देता। ममता बनर्जी को हर टाइम रुकने के लिए कोशिश करते, लेकिन उस पर कुछ फायदा नहीं होगा बीजेपी का। हम लोग अभी भी ये सोचता है कि मोदी का विकल्प कोई नाम आगामी दिन दूसरा में आएंगे तो हमारे ममता दीदी आएंगे। সুদীপ বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক মহলের কে কি বলছেন তাদের প্রতিক্রিয়ায় এখন দেখাবো। দিল্লি কে থাকার লড়াইতে, পদে থাকার লড়াইতে এরকম মাঝে মাঝে বলতে হয় বিকল্প মুখ। তো 6 মাস আগে বললো না কেন বিকল্প মুখ? 6 মাস আগে যখন যাচ্ছিল বারবার ইন্ডি জোটের পিন্ডি চটকাতে, তখন তো গিয়ে বলতে পারতো যে মমতাই একমাত্র মুখ। তখন কিছু বললেন না, এখন বলছে একমাত্র মুখ। আরে আবার তো 4.5 বছর বাদে গিয়ে বলবেন। 4.5 বছর বাদে গিয়ে রাজনীতির কে কোথায় থাকবে, কে কোথায় কি হবে, তখন বলবেন আবার যে একমাত্র মুখ, বিকল্প মুখ। এখন বিকল্পের তো কেউ খোঁজ করছে না। সুদীপবাবু তো বলেছেন তার দলের হয়ে, আরএসএস এর নির্দেশে এই কথাগুলো বলেছেন। আরএসএস এর 2 সন্তান আমি বলি, মোদী এবং মমতা। আজকে মোদী আদানি কাণ্ডে বিব্রত হয়ে পড়েছেন। গোটা পার্লামেন্ট আদানি তদন্তের জন্য দাবি করছে এবং ধীরে ধীরে সেখান থেকে তৃণমূল সরে যাচ্ছেন, এবং সেই জন্যই তারা চাইছেন একটা বিকল্প মুখ খুঁজে। আরএসএস চাইছে, তারা তৃণমূলকে প্রজেক্ট করার চেষ্টা করছেন। পৃথিবীর কোথাও শুনেছেন কেউ বলেন আমি নেতা হতে চাই, আমি নেতৃত্ব দেবো? এই ধরনের কথা একমাত্র পলিটিক্যালি নেচার যেটা পারসন তারা বলতে পারেন, সেটা তো মমতা, এবং তাকে তোল্লা দিচ্ছেন আরএসএস। তাদের মূল লক্ষ্য হচ্ছে এখন আদানির বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। প্রধানমন্ত্রী যে ভাষায় খুশি হয় সেই ভাষাগুলো তৃণমূল বলছে যাতে দুর্বল করা যায়। আসলে পার্লামেন্টে আদানি ইস্যুতে ভয় পাচ্ছে। আদানি ইস্যুতে রাহুল গান্ধীর আক্রমণ এবং কংগ্রেস যে বিজেপিকে ঘিরে ধরেছে, সেটার সেফটি ভাল্ভ রেস্কিউ অপারেশন টিমের ম্যানেজার হচ্ছেন এরা, আর রেস্কিউ অপারেশন টিমটার নাম হচ্ছে তৃণমূল। বিজেপিকে বেল আউট করা, রেস্কিউ করবে পার্লামেন্টের আদানির ইস্যুতে। ভয় পাচ্ছে আদানি ইস্যুতে, তাই আদানিকে বাঁচাতে নরেন্দ্র মোদীর দোসররা পথে নেমেছে। এই সুদীপ বাবু এইসব কথাবার্তা তাকে বলতে বাধ্য করেছে। কি করবে বলুন, বাধ্য, বিজেপির এজেন্ডা নিয়ে কাজ করছে মাঠে। কথা বলবো বিস্তারিতভাবে। আমাদের সঙ্গে রয়েছে নিউজরুম থেকে আশিস চট্টোপাধ্যায়, আমাদের পলিটিক্যাল এডিটর। আশিস, এর আগেও যখন আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি একটা বিষয়ে যেটা বলছিলেন, আমরা দেখলাম যে শরদ পাওয়ার, সঞ্জয় রাউতের পর লালু প্রসাদ যাদব বিরোধী জোটের মুখ হিসেবে কিন্তু প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন। আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু একটা আইকন হিসেবে ধরা হচ্ছে। দেখো, দেশের বিরোধী রাজনীতিতে জল দ্রুত গড়াচ্ছে, এবং গত কয়েকদিনে আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বিরোধী রাজনীতিতে নতুন করে একটা চর্চা শুরু হয়েছে। আমরা কদিন ধরে দেখছিলাম যে বিরোধীদের যে জোট, যার ইংরেজি নামের আদ্যক্ষরগুলো যোগ করলে ইন্ডিয়া হয়, সেই জোটের বিভিন্ন বড় বড় দল, গুরুত্বপূর্ণ দল, যেমন উত্তরপ্রদেশের দল সমাজবাদী পার্টি, সারা দেশেরই দল, যেমন আরজেডি বিহারের এবং দেশের দল, আরজেডির নেতা লালু প্রসাদ যাদব, যেমন মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা,
যেমন এনসিপি, শরদ পাওয়ারের এনসিপি ইত্যাদি দলগুলো, এমনকি অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআরসিপি, সেই দলও মনে করেছেন, মত দিয়েছেন যে ইন্ডিয়ার নেতৃত্ব অর্থাৎ এই বিরোধী জোটের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেওয়া উচিত, এই কথা তারা বলেছেন। এবং তাদের যে সাংসদ সংখ্যা যারা এর সপক্ষে দাঁড়িয়েছেন, তার সঙ্গে তৃণমূলের 29 জন সাংসদকে যোগ করলে দেখা যাচ্ছে যে সেটা প্রায় 100-র কাছাকাছি পৌঁছে যাচ্ছে, যে দলগুলো মনে করেছেন যে বিরোধী জোটের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেওয়া উচিত। আজকে সেই জায়গার থেকে আরেক ধাপ এগিয়ে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বললেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে, বিরোধীদের প্রার্থী হিসেবে, বিরোধীদের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে উপযুক্ত, তাকেই সামনে রাখা উচিত। এখন আগে যে কথাগুলো হচ্ছিল বিরোধী জোটের নেতৃত্ব দেয়া, আর তার সঙ্গে আজকে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় কথা বললেন তার সঙ্গতিপূর্ণ। কেননা আমরা জানি সংসদীয় গণতন্ত্রে প্রধান নেতা যিনি থাকেন, যিনি হন, তারা যদি নির্বাচনে জেতেন বা তাদের যদি সরকার গড়ার কোনো পরিস্থিতি আসে, তাহলে সাধারণত সেই নেতা, বিরোধীদের সেই নেতাই প্রধানমন্ত্রী হন। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্পর্কে সারা দেশের বিরোধী রাজনীতিতে যদি একটা ঐকমত্য গড়ে ওঠে যে হ্যাঁ, তাকেই বিরোধী রাজনীতিকে পরিচালনার নেতৃত্বের দায়ভার গ্রহণ করতে হবে, তাহলে সেই কথা থেকেই এটা সামনে আসে যে তাকে প্রধানমন্ত্রীর মুখ হিসেবেও বিরোধী রাজনীতি গ্রহণ করছে। সেই কথাটাই স্পষ্ট করে, পরিষ্কার করে আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন। অনেকে বলবেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানত একটি রাজ্যে দলের শক্তি, সেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি দেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন? তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি যে আজকে মমতার যে দল তৃণমূল কংগ্রেস, তার থেকে অনেক ছোট দল, তার নেতা 1996 সালে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার নাম এইচ.ডি. দেবগৌড়া, এখনো বেঁচে আছেন। তারপরে 3 বছর ধরে চালাবার পরে যখন আবার আরেকজন প্রধানমন্ত্রী খোঁজ করার দরকার হয়, আই.কে. গুজরাল তখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, যার কোনো দলই ছিল না, তিনি একজন কূটনীতিক ছিলেন। সুতরাং ভারতের ইতিহাসে এর আগেও এই দুজন ছাড়া প্রধানমন্ত্রী হয়েছিলেন চরণ সিং, প্রধানমন্ত্রী হয়েছেন চন্দ্রশেখর, তারা প্রধানমন্ত্রী হয়েছেন। এমনকি কংগ্রেস ভেঙে বেরিয়ে এসে সদ্য দল করে বিশ্বনাথ প্রতাপ সিংহ 1989 সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন। সুতরাং এসব আছে। সময়ের ডাক যখন আসে, তার সামনে গিয়ে যিনি দাঁড়ান, সময়ের ডাকে যিনি সাড়া দিতে পারেন, তার প্রধানমন্ত্রী হওয়ার ইতিহাস এদেশে আছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে গুরুত্বে, ভারে, ব্যাপ্তিতে অনেক কম এমন মানুষও দেশের প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব যখন পালন করেছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নয় কেন, সেই কথাটাই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথার সঙ্গে সামনে এসে পড়ছে। যদিও এই ব্যাপারে এখনো পর্যন্ত কংগ্রেস নীরব। কংগ্রেস সম্পর্কে বিরোধী রাজনীতির যে আশা, সে আশা বারবার ভঙ্গ হয়েছে। সাম্প্রতিককালে হরিয়ানার বিধানসভা নির্বাচনে অনেকে বলছেন জেতা দান ছেড়ে দিয়েছেন রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস। তারপরে মহারাষ্ট্রে কি হলো? আমি মেনে নিচ্ছি যে মহাবিকাশ আঘাড়ি হেরে গেছে, কিন্তু এভাবে হারবে যেন একটা সাইক্লোনের মুখে ঝরা পাতার মতো উড়ে গেল মহাবিকাশ আঘাড়ি। কংগ্রেস, উদ্ধব ঠাকরে শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপি, কংগ্রেস সেখানে কোনো লড়াই দিতে পারলো না। ঝাড়খণ্ডে বিরোধীরা জিতলো, কিন্তু সেখানে জিতলো আসলে কে? জিতলো ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং তাদের নেতা হেমন্ত সোরেন, তার সঙ্গে কংগ্রেস থেকে তারাও কিছু আসন পেল। সুতরাং এই অবস্থায় কংগ্রেস যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে জয় এনে দিতে পারছে না,
এই রকম একটা কথা বিরোধী শিবিরে খুবই চর্চা হচ্ছে। সেই জন্যই বিকল্প মুখের সন্ধান, বিকল্প মুখের খোঁজ। আর সেই খোঁজ করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে যোগ্যতর কে আছেন? তিনি 1984 সাল থেকে টানা সাংসদ থেকেছেন 2011 পর্যন্ত, 2 বছর বাদ দিয়ে। তিনি কেন্দ্রে রেল মন্ত্রক সহ একাধিক মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তিনি সারা দেশকে চেনেন। তিনি পরপর রেল বাজেট পেশ করেছেন সংসদে। হ্যাঁ। তার থেকে বেশি অভিজ্ঞ কে আছে বিরোধী রাজনীতিতে? সুতরাং এই দাবির অবশ্যই যৌক্তিকতা আছে। মধুবন্তী, অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।